ইনভেস্টিগেশন 360 ডিগ্রির 32তম পর্বের দৃশ্য এটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের পিয়ন নিমায়ের সাথে 4,000 টাকার চুক্তি হয়। তিনি আমাদের তৈরি করা ভেজাল ঔষধ চিকিৎসককে দিয়ে প্রেসক্রাইব করিয়ে দিয়েছিলেন। রমিজা নামের এই রোগীকে 360 ডিগ্রি ভেজাল মাল্টিভিটামিন প্রেসক্রাইব করে দিয়েছিলেন আমাদের সাথে চুক্তি করা সেই চিকিৎসক। রমিজা চলে গিয়েছিলেন হাসপাতালের গেটে থাকা সেই দোকানে যেখানে আমরা আগেই ওষুধ দিয়ে রেখেছিলাম। সেই পর্বে চিকিৎসকের কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি এই ঔষধ লিখে দিয়েছিলেন কেন। ক্যালসিয়াম আর ভিটামিন। কেমন ওষুধ? এটা ভালো ওষুধ বলে আমার জানা আছে। আগে স্টাডি করছেন এগুলো করে? হ্যাঁ। পর্বটি প্রচারের পর গত 2 ডিসেম্বর ডাক্তার মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস এবং পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যমুনা টিভিতে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে এই ডাক্তার জান্নাতুল ফেরদৌসকে নকল ঔষধ বিক্রির দায়ে যে অনুষ্ঠান প্রচার করা হয়, সেই ডাক্তার জান্নাতুল ফেরদৌসকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং সরাসরি সেকেন্ডারি কমিটি গঠন করা হয়েছে এবং তার গুরুতর শাস্তি থেকে শুরু করে তার চাকরিচ্যুতিও করতে পারে। এবার জানতে চাই হাসপাতালের প্রধান গেটের সামনে সেই দোকানদার এখনো মাল্টিভিটামিন ঔষধ বিক্রি করেন কিনা। এটা ওই ডাক্তারের একটা প্রোগ্রাম আপনারা করছেন, করার পরে ডাক্তার এটা লেখা বন্ধ করছে কিছু, আর আমাকে এমনি সমিতি থেকে এটা নিষেধ করে দিয়েছে কোনো ফুড সাপ্লিমেন্ট দোকানে বিক্রি করতে, এই জন্য আমরা রাখি না। বেনামি প্রতিষ্ঠানের মাল্টিভিটামিন বাজার থেকে তুলে নিতে মাঠে নেমেছে প্রশাসন। 360 ডিগ্রির আরো বেশ কিছু অনুসন্ধান প্রচার হবার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন বলা যায় বিএসটি এর কথা, বলা যায় বিজেপির 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলি কিংবা কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার কথা। আমরাও চাই দায়ীরা কাঠগড়ায় দাঁড়াক। এবার আমরা নজর দিতে চাই বাবার আস্তানার দিকে, আর তাই শুরুতেই পরিচয় করিয়ে দিব কয়েকটি চরিত্রের সাথে। রেজাউল করিম সর্দার 5 বছর আগেও ভাড়া বাড়িতে থেকে টেনে টুনে সংসার চালাতেন তিনি। এখন তার মাসিক আয় প্রায় 12 লাখ টাকা। সম্পদের মধ্যে আছে ঢাকায় একটি 5তলা ভবন, 2টি গাড়ি এবং মাদারীপুর গ্রামের বাড়িতে বেশ কিছু জমি জমা। সালেহ জহুর ওরফে জহুর হুজুর, বয়স 38 বছর। 5 বছর আগে চট্টগ্রামে ফুটপাতে হকারি করে সংসার চালাতেন। এখন তার মাসিক আয় প্রায় 18 লাখ টাকা। মাত্র 5 বছরে 3টি বাড়ি এবং একটি গরুর খামারের মালিক হয়েছেন তিনি। ফরিদ উদ্দিন ওরফে কালা হুজুর, তবে এলাকার মানুষ তাকে ক্যালকুলেটর বাবা নামেই বেশি চেনেন। 8 বছর আগে মসজিদের ইমামতি করতেন, আর এখন মাসে আয় করেন প্রায় 15 লাখ টাকা। তার নামে আছে 2টি আলিশান বাড়ি, একটি আবাসিক হোটেল এবং একটি মাছের খামার। আব্দুস সালাম ওরফে ল্যাংটা ফকির, বয়স 70-এর কাছাকাছি। সংসার ছেড়েছেন 30 বছর আগে। এখন কোনো রকম খেয়ে জীবন চলে তার। এবার এমন একজন শিক্ষিত সচেতন নারীর গল্প শুনব, যিনি স্বামী এবং সংসার রক্ষার জন্যে ছুটে গিয়েছিলেন কথিত পীর হুজুরের কাছে, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে টাকা হারিয়ে আজ দিশেহারা তিনি। ওরা মানুষকে কনভিন্স করে ফেলে। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের কাছে কমপ্লেন করতে পারবো না, থানায়ও কমপ্লেন করতে পারবো না। তো আমার একমাত্র ওই আশ্রয়স্থল হচ্ছে হুজুর টুজুর টাইপের, যদি কিছু হয় এই টাইপের। জনের কাছে খবর করলাম যে উনি ইন্ডিয়া চলে গেছেন। আমি আমার হুজুরকে বললাম, হুজুর উনি ইন্ডিয়া চলে গেলেন। উনি বললেন যে না না, আমার জিন আমাকে খবর দিছে উনি বাংলাদেশে কোথাও লুকায় আছে, উনি ইন্ডিয়া যায়নি। আমার কাছ থেকে প্রায় 10,000 টাকার মতো নিলেন, আমাকে হয়রানি করলেন প্রায় 10 থেকে 12 দিন। আমি ওখানে গেলাম রেগুলার, আমার সিঙ্গি ভাড়া গেল। শুধু এই নারী নন, তার মতো অনেকেই কথিত এসব পীরের খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। আপনারা ইতিমধ্যে জহুর হুজুর কিংবা ক্যালকুলেটর বাবার সাথে পরিচিত হয়ে গেছেন।
কিন্তু তারা কিভাবে কোন উপায়ে গাড়ি গাড়ি টাকা আয় করছেন সেটা তো এখনো জানা হয়নি। তারা যে উপায়ে টাকা আয় করেন আমরাও সেই পথেই হেঁটেছি। ফিরছি একটা বিরতি নিয়ে। বিরতির আগে যে কয়েকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম তাদের মধ্যে একজনের কোনো সম্পদ নেই। বাকি 3 জনের মধ্যে আমরা একটা দারুণ বিল খুঁজে পেয়েছি। তারা 3 জনই রাতারাতি ধনী বনে গেছেন। আর তাই প্রথমেই আমরা খুঁজে দেখতে চাই রেজাউল করিম সর্দারের আয়ের উৎস। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকা। এই বাড়িতেই থাকেন রেজাউল করিম সর্দার। চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নাম ডাক। এখানে এমন ভিড়ের দৃশ্য প্রতিদিনের। আমি এটুকু বিশ্বাস করি যে একটা লোক যদি ফলস হয় কোনো জিনিস, সেটা কিন্তু সেখানে লোকজন বেশি থাকবে না অথবা টিকবে না। কেউ আসেন শারীরিক, কেউ মানসিক, আবার কেউ আসেন একেবারে ব্যক্তিগত সমস্যা নিয়ে। আমরাও কিন্তু অনেক জায়গায় ঘুরছি, ঘুরে দেখছি যে একটা রুমে নিয়ে আলাদাভাবে কথা বলে, পুরুষ হোক মহিলা হোক। তারপর অনেক জায়গায় দেখছি মহিলাদের উপর অত্যাচার চলো, কিন্তু উনি কিন্তু সমাজের 10 জনের সামনেই পুরুষরা কথা বলতেছে, মহিলাদেরকে কথা বলতেছে, এখানে কোনো ভণ্ডামি নেই। তাহলে কি রেজাউল করিম সর্দার একজন ভালো মানের কবিরাজ? অনেকের কাছেই আমাদের প্রশ্ন ছিল, কেন এবং কি কারণে এত দূর দূরান্ত থেকে এখানে তারা ছুটে আসেন। দীর্ঘদিন ধরে আমার বউয়ের সাথে সমস্যা। আমার গার্জেনরা আমার কাছে দিতেছে না আর কি। আমি আসছিলাম যে উনি দিতে পারে, ওনার কাছে বিষয়টা নিয়ে আসছিলাম। উনি বলছে যে আসবে। ওষুধ দিছে? ওষুধ দেয় না, ওষুধ দিবে, ডিম পড়া দিছে আর কি জানি, ওই তাবিজ দিব আর কি। শুধু কিশোরগঞ্জের এই যুবকই নন, অভিজাত এলাকার লোকজনও এখানে আসেন নিয়মিত। আমাকে এখানে কি আজকে নতুন আসছেন? কোনো সমস্যা নিয়ে আসছেন? হুজুরের কাছে কার কাছে কোন কথা থেকে আসছেন? আমরা কিসের আমি জানি না। আমি জাস্ট জানতে চাই। এসেছে পার্সোনাল কিছু প্রবলেম। পার্সোনাল প্রবলেম। কবিরাজের পাশাপাশি তিনি আবার আধ্যাত্মিক চিকিৎসকও। মানুষের চেহারা দেখেই বলে দিতে পারেন কার কি সমস্যা। তারপর আধ্যাত্মিক জগৎ থেকে নেমে আসেন আয়ুর্বেদিক থেরাপিতে। ওষুধ বেচলেই কোম্পানির কাছ থেকে আসে মোটা অঙ্কের কমিশনের টাকা। তার এই আধ্যাত্মিক শক্তির প্রচারণায় আছেন ভক্তের ছদ্মবেশে বেশ কিছু দালাল চক্র। উনি পীর কিসিমের আছে, আবার রুগী কিছু ওনার দ্বারাই আল্লাহ রহমতে ভালো হয়। এই কারণে ওই রুগী তার কাছে মুরিদ হয়। মুরিদ হয়? রোগী মুরিদ না হলে কি চিকিৎসা হয় না? হয় হয় মহব্বতে। 2004 সালে মাদারীপুর থেকে তিনি এই এলাকায় এসেছিলেন একেবারে খালি হাতে। এই বাড়ির 2টি কক্ষ ভাড়া করে মানুষের শরীর থেকে ভূত তাড়ানোর ব্যবসা শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 5 বছরে ব্যবসার পরিধি বেড়েছে তার সম্পদের পরিমাণও। কবিরাজ তো অনেক দিন যাবত, আগে ছিল আমার চাচার বাসাতেই ভাড়া। একটা রুম নিয়ে ভাড়া থাকতো সে, এখন মনে করেন একটা 5তলা বাড়ির মালিক। তাহলে শুধু ওষুধ বেচেই এত টাকার মালিক হয়ে গেলেন? এটা এগো বন্ডামির একটা লগিং আছে না, আলাদা লোকজন সাজানো থাকে, এগুলা দিয়েই তো এগুলা বুঝেনি তো আপনারা সব কিছুই। আমরা ভেতরে ঢুকতেই সতর্ক হয়ে উঠলেন রেজাউল করিম সর্দার। বন্ধ করে দিলেন সব কর্মকাণ্ড। কি রোগের লোকজন বেশি আসে? এই সব ধরনের লোকজনই আসে। অনেকে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে। অনেকে আসে দোয়া দেন, ঝাড়াই দেন, অনেকে ভয় পায়, অনেকে সমস্যা আসে, তারা ঝাড়াফুসি করার জন্য আসে। এটা কোনো বেনিফিট নেই, কিছু নেই, লাভ নেই, অথচ অঢেল টাকার মালিক তিনি। হয়তো ধনী হবার কোনো গোপন মন্ত্র জানা আছে তার, যে মন্ত্র দিয়েই তিনি কোটি টাকার মালিক বনে গেছেন। আর এই মন্ত্র যে শুধু তিনি একাই জানেন তাও কিন্তু নয়। আমরা এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি স্বপ্ন দেখেন রাতারাতি কোটিপতি হবার। আর সেই ব্যক্তির সন্ধানে এবার আমাদের গন্তব্য চট্টগ্রামে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা। আমরা রওনা হলাম খতিবের হাটে সালেহ জহুর ওরফে জহুর হুজুরের দরবারে। ভেতরে ঢুকতেই গেটের সামনে অনেক জুতা,
দেখেই বোঝা গেল হুজুরের দরবারে কত লোক আসা যাওয়া করেন। বয়সে তরুণ এই ব্যক্তির নাম সালে জহুর ওরফে জহুর হুজুর, যিনি আগে হকারি করে সংসার চালাতেন, এখন হকারি ছেড়ে আস্তানা গেড়েছেন। আমরা রোগীর ছদ্মবেশে তার দরবারে হাজির হতেই তিনি একের পর এক প্রশ্ন ছুটতে থাকলেন আমাদের দিকে। তিনি আমাদের সমস্যার কথা জানতে চাইলেন। টিম 360 ডিগ্রির এক সদস্য বিয়ে না হওয়ার কথা জানালেন। আমাদের আরেকজন তার সংসারের অশান্তির কথা বর্ণনা করলেন। তিনি আমাদের তেলপড়া আর ফু দিয়ে দিলেন, যেতে বললেন আরো একদিন পর। এই ফাঁকে আমরা আরো এক বাবার দরবারে যেতে চাই। তার নাম ক্যালকুলেটর বাবা। 8 বছর আগে মসজিদের ইমামতি করতেন, এখন খুলে বসেছেন সর্বরোগের চিকিৎসা কেন্দ্র। চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকা। ক্যালকুলেটরে টিপেই নাকি তিনি বলে দিতে পারেন মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যতের কথা। বাবার দর্শন পেতে হলে নাকি খাতায় এন্ট্রি করে ভেতরে ঢুকতে হবে। আমাদের মতো আরো অনেকেই গুনছেন অপেক্ষার প্রহর। টিম 360 ডিগ্রির সেই সদস্য ক্যালকুলেটর বাবার মুখোমুখি হলেন। এবারও তার সমস্যা বিয়ে নিয়ে। হুজুর তার এই রোগের নাম দিলেন জাদুটান রোগ। রোগ ছাড়াতে তিনি একটি ডাব আর একটি তাবিজ ধরিয়ে দিলেন। এবার এমন একজন রোগীর বাসায় হাজির হলাম, যিনি সেই ক্যালকুলেটর বাবার কাছ থেকে ডাব পরা খেয়েছিলেন। ও দেখতে গেছি, বলছি না ওর আব্বা ভালো মতো আছে কিনা একটু জোরা দিলে দেখেন, আর কিছু না। কি বললো? বলছে জাদু করছে, আর কিছু বলে নেই। ডাব পরা দিল কেন তাহলে? ডাব পরা আমার জন্য দিচ্ছে। আমি বলছি আমার মাথা টাথা করে একটু ডাব পরা দেন, সবাইকে যখন দেন। ডাবটা খাইছি, এখানে ফেলাইছি। তো সেক্ষেত্রে আপনার কোনো উপকার পেলেন? আরো বেশি কাশতেছি, নামাজ পড়ে ভাত খাইতে বসছি, কাশতে কাশতে মরতেছি। এখন স্প্রে করে দেখতেছি। আমাদের টিমের একজন সদস্য ক্যালকুলেটর বাবার ডাব পরা খেয়েছেন, কিন্তু এই নারীর মতো তার অবস্থা খারাপ হয়নি। কিন্তু যে বাবা ক্যালকুলেটর টিপে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনি আমাদের টিমের একজন বিবাহিত সদস্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কোনো কিছুই বলতে পারেননি। ফিরছি একটা বিরতির পর। জহুর হুজুর টিম 360 ডিগ্রির সেই সদস্যকে একদিন পর তার কাছে যেতে বলেছিলেন, কিন্তু বাবার কাছে চিকিৎসা নিতে হলে ধারাবাহিকভাবে পুরো 1 মাস তার কাছে যেতে হবে। আর তাই রোগীর ছদ্মবেশ ছেড়ে এবার ক্যামেরা নিয়ে সরাসরি হাজির হওয়ার সিদ্ধান্ত নিল টিম 360 ডিগ্রি। আমরা আবারও সেই জহুর হুজুরের দরবারে, তবে এবার রোগীর ছদ্মবেশ ছেড়ে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি তার আস্তানায়। ভেতরে ঢুকেই রোগীদের সাথে আমাদের কথা হলো। ওই মেয়ে দুষ্টামি করে, মানে খাবার খেতে চায় না, ওই জন্য একটু ঝাড়তে আনছি হুজুরের কাছে। আমার আগে আসছি, আমার একটা বাচ্চা, প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছিলো, এরপরে হুজুরের কাছে আসছিলাম, উনি কাটছিল, কেটে এগুলো করার পর বাচ্চা হয়েছে।
কথা বলতে বলতে হুজুরের এক শিষ্য তার জন্যে সীসা নিয়ে হাজির হলেন। প্রকাশ্যেই সীসা টানতে শুরু করলেন তিনি। আমিও আপেলের এটা আমি নিজে আগে থেকে আমি সীসা এটা আমি মহব্বত করে শখ করে বসে খাই। ফুটপাতের হকার থেকে পীর, কিন্তু কিভাবে? রাত্রের বেলার মাধ্যমে আমি স্বপ্ন দেখতেছি, আমাকে একটা আয়াত দিছি, বিসমিল্লাহ কুল্লু মুশকিলাতুল হালাসুল শাফায়াতুল আজম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো আমি ওই জিনিসটা আয়াতটা পড়ি। হ্যাঁ, এই জিনিসটা আমার জিকির প্রতিদিন মগর আমার জিকির পাঠ করি। এবার আমরা জানতে চাই তিনি এত অল্প দিনে এত টাকার মালিক হলেন কিভাবে? গৌরব বিল্ডিং আমাদের ব্যবসা আছে, আমাদের নিজস্ব ব্যবসা আছে তো অনেক ব্যবসা। হকারি করে এত টাকার মালিক হওয়া যায় কি না আমাদের জানা নেই, তবে মানতের নামে যে মানুষের কাছ থেকে চাল ডাল, গরু ছাগল, মহিষ ভেড়া, এমনকি নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়, সেই নমুনার একটা অংশ এখনো দৃশ্যমান। বয়স হবার কারণে তিনি অবশ্য ইমামতি ছেড়েছেন, তবে তাবিজ, পানি কিংবা ডাব পরা দিতে বয়স হয়তো তার জন্য খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। তবে সে যাই হোক, ইতিমধ্যে আপনারা 3 জন ব্যক্তির আয়ের উৎস সম্পর্কে জেনে গেছেন। এখনো একজন বাকি, তার নাম আব্দুস সালাম। তিনি অবশ্য কাপড় চোপড় পরতে খুব একটা পছন্দ করেন না। তার কোনো সম্পদ নেই, নেই কোনো সংসার, কোনো রকম খেয়ে পরে জীবন চালান তিনি। তবে তার আশপাশে ঘিরে থাকা মানুষগুলো অবশ্য কোটিপতি। চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকা, এই আস্তানায় বসেন আব্দুস সালাম ওরফে ল্যাংটা ফকির। কিন্তু ফাঁকা চেয়ার দেখে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। ফকিরের বেশ কয়েকজন ভক্ত দৃশ্যপটে হাজির। ভক্তরা এখানে আসছে যে আমি দেখছি, মনে করেন একজনের ক্যান্সার ভাব আসছে, শুধু ও আসা অনেক টাকার মালিক এখানে আসছে আর দিয়ে গেছে, পরের দিন ওনার ক্যান্সারের ভাব চলে গেছে। এই ল্যাংটা ফকিরকে ঘিরে এখানে জমে উঠেছিল রমরমা ব্যবসা। তাকে নিয়ে চালিয়েছেন ব্যাপক প্রচারণা, কিন্তু সেই ব্যবসাও বেশি দিন টেকেনি। তারপরে একদিন এই শ্রমিকের রাতের বেলায় প্রায় 1টা মনে হয়, ওনার বাচ্চা একটা বলে নূর মাহমুদ না, নূর মাহমুদ আর নূর মধুমা হচ্ছে বেগুনি, ওনারা রাতে চুরি নিয়ে গেছে। তার মানে কিছুদিন আগে ল্যাংটা ফকিরকে অপহরণ করে নিয়ে গেছে আরেকটি চক্র। অপহরণের কারণও জানালেন তিনি। এ বলতেছে এটা আমার পাগল ছাগল, এরা বলতেছে, কিন্তু এটা করছে টাকার জন্য, টাকার জন্য যে টাকা ভাবো তো। আমাদের এবারের গন্তব্য বন্দর থানার ফকিরহাট এলাকায়। 5 তলা এই বাড়ির নিচতলাতেই বসেন ল্যাংটা ফকির। রোগীর ছদ্মবেশে 2 জনকে ভেতরে পাঠানো হলো। গোপনে বিয়ে করার কারণে এই দম্পতিকে 2 পরিবারের কেউ মেনে নিচ্ছে না, তাই বাবার দোয়া নিতে হাজির হলো এই দম্পতি। ফকির নীরব থাকলেও সরব হয়ে ওঠে তার আশপাশের লোকজন। এবার
সরাসরি ক্যামেরা নিয়ে হাজির হলো টিম 360 ডিগ্রি। ক্যামেরার সামনে এলেন ফকির বাবা দরবারের প্রধান মহিউদ্দিন চৌধুরী। ওনাকে নিয়ে অনেক রকম ব্যবসা হয়। ব্যবসা বলতে ওনাকে ওরা নাকি আজিয়ে নিত, ডেলি 20-30,000-40,000 টাকা নিত মানুষ থেকে, মানে নানান ধরনের ব্যবসা হতো ওনাকে নিয়ে। উল্টো অভিযোগ ছুড়লেন তিনি। তার মানে এই ফকির যেখানেই যান সেখানেই তাকে নিয়ে শুরু হয়ে যায় ব্যবসা। ল্যাংটা ফকির হয়তো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই একবার এখান থেকে পালিয়েও গিয়েছিলেন তিনি। আবার যেন পালাতে না পারেন সেজন্য এই ফকিরকে তালাবদ্ধ করে রাখেন ভক্তবেশী এই সিন্ডিকেট চক্র। আমরা কথা বলতে চাইলাম এই ফকিরের সাথে। এই যে তালা মেরে রাখছে কেন? এই যে তালা তিনি আমাদের সাথে ঠিকভাবে কথাও বলতে পারলেন না। আমাদের প্রশ্নের ধরন শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন সিন্ডিকেট চক্রের সদস্যরা। এমনকি আমাদের ক্যামেরা ভাঙার উদ্দেশ্যে হামলাও চালানো হলো। ল্যাংটা ফকির আসলে কেমন আউলিয়া সেই তথ্য জানালেন তার ছোটবেলার এক বন্ধু। উনি পাগল বসাইলে ওতে কোনো কিছু নাই, জ্ঞান নাই, কিছু নাই। ওই পায়খানা করি পানি খরচ করে না, পেশাব করি পানি খরচ করে না। তিনি আরও জানালেন মানসিকভাবে অসুস্থ এই লোকটিকে ঘিরে কিভাবে ব্যবসা করছেন তার আশপাশের লোকজন। কোনো লোক আসলে ও কিছু বলে না, যেখানে দোভাষী আছে ওর পরিচালনা করে, এরাই বলে সব করতে। টাকাগুলো এদের ভাগ বাটোয়ারা করি না। একজন সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল শাল উপন্যাসের মধ্য দিয়ে খুলে দিয়েছিলেন ভণ্ডপীরদের মুখোশ। কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়ে যদি কিছু অদ্ভুত নামের অদ্ভুত পীরদের কেরামতি দেখতে হয় শত শত মানুষের প্রতারিত হবার দৃশ্য, তবে বলতেই হয় জেগে উঠুন, একটু মাথা দিয়ে ভাবুন আর দায়িত্বশীলরা ব্যবস্থা নিন।